আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি আসলে না জানিয়ে লাইভে এসেছি। আমি জানাইনি। তবে আমি ইচ্ছা করে হচ্ছে গিয়ে প্রাইভেট গ্রুপে লাইভটা করতেছি। কারণ আমি আসলে ব্যক্তিগতভাবে অনেক খুশি। কারণ আমি এতটাও এক্সপেক্ট করি নাই যতটা আপনারা ভালো রেজাল্ট করেছেন। যদিও সবাই ভালো রেজাল্ট করেনি। ঠিক আছে? আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি। ইচ্ছা করে হচ্ছে গিয়ে প্রাইভেট গ্রুপে লাইভটা করতেছি। হ্যাঁ, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে আশা করি। ওকে। তো আপনারা জানেন আমাদের গুণগত রসায়নের কয়টা ক্লাস হইছে? ৬টা ক্লাস হইছে। অ্যান্ড উইকলি কয়টা হইছে? ২টা হইছে, রাইট? ৩টা ক্লাসের উপর একটা উইকলি, ৩টা ক্লাসের উপর একটা উইকলি, তাই না? তো গুণগত রসায়নের ২ নাম্বার এক্সাম আমি ইচ্ছা করে প্রশ্নটা একটু কঠিন করছিলাম। মানে অতটাও কঠিন না, অতটাও কঠিন না। আপনারা ভাবছিলাম হয়তো সবাই ভালো রেজাল্ট করবেন না। বাট দেখা গেছে যতজন এক্সাম দিছেন তার মধ্যে আমরা টপ 7 পাইছি। টপ 10 পাইনি আসলে, টপ 7 পাইছি। ওকে? তো ওই নামগুলাই আসলে আমি আজকে দেখাবো প্লাস সলভ করে দিব। খেয়াল করেন, আজকে লেকচার 7 আমি কিন্তু নিতে পারতাম, বাট লেকচার 7 নেওয়ার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে উইকলি 2 এর প্রশ্নটা সলভ করে দেওয়া। কারণ যা যা পড়তেছি তার উপর এক্সাম নিচ্ছি, এক্সামগুলার প্রশ্নগুলো যদি ঠিকঠাকভাবে আপনারা সবাই অ্যান্সার করতে পারেন তাহলেই ইন ফিউচার ভালো কিছু করতে পারবেন। প্রশ্নগুলো কিন্তু যতটা সহজ ছিল ততটাও মানে সহজ না, রাইট? তো আসেন আমরা হচ্ছে বিসমিল্লাহ বলে সলভ শুরু করি। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখেন। আমি প্রথমে রেজাল্টটা আগে একটু দিয়ে নিই। প্রথমে রেজাল্টটা দিয়ে নিই। এই যে এটা হচ্ছে আমাদের আজকের এক্সামের রেজাল্ট, মানে উইকলি 2 এর রেজাল্ট। টোটাল 7 জন আমি পেয়েছি যারা আসলে 10 এর উপরে নাম্বার পেয়েছে। মানে 20 এর মধ্যে 10 এর উপরে নাম্বার পেয়েছে টোটাল 7 জন। প্রথমে হচ্ছে অনন্যা ভৌমিক আর সামির ভাই, হেডস অফ। আমি আসলেই ভাবি নাই যে আপনারা 19 পাবেন। 20 এর ভিতরে আপনারা 19 পেয়ে গেছেন। এটা অনেক। অ্যান্ড এতটুকু ভরসা রাখেন ভাইয়া। ইনশাল্লাহ ইন ফিউচার আপনি ভালো কিছু করবেন। আমি আপনাদের উপর খুবই, খুবই খুশি। এই যে অনন্যা ভৌমিক যে আপু আছেন, সামির যে ভাইয়া আছেন, আপনারা 20 এর মধ্যে 19 পেয়েছেন। আমি অনেক খুশি। আপনারা ইন ফিউচার অবশ্যই ভালো কিছু করবেন। বাকিরাও ভালো কিছু করবে, সমস্যা নেই। আজুবা, আজুবা খুব সম্ভবত একটা মেয়ে আপু। এই আজুবা হচ্ছে পেয়েছে 18। খুবই ভালো রেজাল্ট হয়েছে। মানে আমি চেয়েছিলাম আপনারা 17-18 পর্যন্ত পান, বাট 18-র বেশি পাবেন এটা আসলে আমি ভাবি নাই। ওকে। তারপরে ওয়াহিদুল আলম আর শিবলি মোহাম্মদ, ওরা দুইজনই সেম নাম্বার পেয়েছে, 17 করে পেয়েছে। শিবলি একটু বেশি সময় নিয়েছে। শিবলি প্রায় 15 মিনিটের মতো সময় নিয়েছে 17 নাম্বার পেতে। আর ওয়াহিদুল মোটামুটি দেখলাম 4-5 মিনিটের ভিতরেই 17 নাম্বার পেয়ে গেছে। সো ওয়াহিদুল আগে থাকবে শিবলির তুলনায়। তারপর নাবিল, নাবিল ছেলেটা 16 পেয়েছে। ফয়সাল 15 পেয়েছে। আর আতিকা হচ্ছে 13 পেয়েছে। এ বাদে বাকি সবাই 10 বা 10-এর কম পেয়েছে। তাই আমরা ওদেরকে টপ 10 এর ভিতরে রাখি নাই, টপ 7 পর্যন্ত রেজাল্ট দিয়েছি, কারণ বাকিরা বেশি ভালো মানে বেশি ভালো নাম্বার পায় নাই। এর মানে এই না যে বাকিরা সামনে পাবে না, অবশ্যই বাকিরা সামনে পাবে। তবে এরা আসলে বেশি ভালো করেছে তাই এদের নাম্বারটা আমি সবার আগে রাখলাম। ঠিক আছে? আমার মনে হয় সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। আমাকে একটু বলেন তো, এই জায়গার মানে এই জায়গার যে 7 জনের রেজাল্ট আমি দিলাম, এই 7 জনের ভিতরে আপনারা কেউ আছেন কিনা? 7 জনের ভিতরে আপনারা কেউ এখন লাইভ দেখছেন কিনা? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই, অবশ্যই আমাকে বললেন। হ্যাঁ, আমার মনে হয় দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে। তো আসেন ভাইয়া আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটা একটু সলভ করে ফেলি। হ্যাঁ, প্রশ্নটা সলভ করে ফেলি। সবাইকে অনেক অনেক বেশি কংগ্রাচুলেশন। প্রত্যেকটা এক্সাম অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সাম অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রত্যেকটা এক্সামে চেষ্টা করবেন সবচেয়ে ভালো করার। না পারলে সমস্যা নাই, আমি আছি, টেনশনের কোনো কারণ নাই। ইন ফিউচার অনেক ভালো হবে। ঠিক আছে? ওকে বাবা। তো এটা হচ্ছে আমাদের উইকলি 2 এর রেজাল্ট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উইকলি 2 এর রেজাল্ট। ওকে? ওকে, ডান। তারপর আমরা সলভ করা স্টার্ট করে দিই। প্রশ্নগুলা অবশ্যই সুন্দর প্রশ্ন, আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছেন জানেন। তো আসেন আমরা একটা একটা করে সলভ করি। বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে থাকছে। চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? আমরা জানি পূর্ণ তরঙ্গ কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে বলেন তো? এন সংখ্যক, এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। এন সংখ্যক, এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে, তাই না? তাহলে চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর মানে কি? ও কয় নাম্বার শক্তি স্তরে আছে? 4 নাম্বার শক্তি স্তরে আছে। তাহলে ও কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। মানে এরকম চিত্রটা হবে, এরকম আর কি, ওয়ান কাইন্ড অফ এরকম আর কি। হ্যাঁ, চিত্রটা সুন্দর হয়নি?
এই যে 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, যেহেতু 4 নাম্বার শক্তি স্তরে আছে। কয় নাম্বার শক্তি স্তরে আছে? 4 নাম্বার শক্তি স্তরে আছে। n = 4। তাই যেহেতু 4 নাম্বার শক্তি স্তরে, তাই 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। ক্লিয়ার? ওকে, তাহলে অ্যান্সার কত হবে? 4 হবে। ডান। আমার মনে হয় এইটা আসলে সবাই পেরেছে, তাই না? আসেন তারপরে, এইটা সবার পারা উচিত। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত? তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত? এইটাও সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট পেরেছে, তো এইটা আসলে পারাই উচিত। আমরা গত ক্লাসে লাস্ট পড়াইছি। আমরা কি সূত্র শিখেছি বলেন তো? En = কি হবে? En = হবে E1/n²। En = হবে E1/n², তাই না? তাহলে E1 কত? E1 দেওয়া আছে। আপনাকে বলছে E3 মানে তৃতীয় শক্তি স্তরের জন্য ইলেকট্রনের শক্তি, তাহলে এটা কি হবে? E1/3², দ্যাট মিন্স 9। E1/9, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখি এটা কয় নাম্বারে আছে? এটা কয় নাম্বার আছে? একদম প্রথমেই আছে। গুড। তাহলে এইটাও আমরা মোটামুটি সবাই পেরেছি আশা করি, তাই না? এটাও আমরা সবাই পেরেছি। তারপরে ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি সর্বপ্রথম কে প্রমাণ করেন? ডি ব্রগলি সাহেব। ওকে, ডি ব্রগলি সাহেব। সো এইটাও আসলে সবাই পেরেছে, এটা নিয়েও কারো কোনো কনফিউশন নাই। বোর ইলেকট্রন কক্ষপথে আবর্তনকালে কার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? কার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে? এন এর, রাইট, এন এর। এটাও সবাই পেরেছে। ওকে ওকে। তারপর এই প্রশ্নটা সবাই পারে নাই। কেন পারে নাই আমি জানি না। এই প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, যদি একটি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন এক কক্ষপথ হতে আরেক কক্ষপথে গমন করে, মানে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেল এবং কৌণিক ভরবেগ দ্বিগুণ হইল। কৌণিক ভরবেগ কিরকম হইল? কৌণিক ভরবেগ দ্বিগুণ হইল। তার মানে কৌণিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা, রাইট? তাহলে L2 কত হইল? L1 এর দ্বিগুণ হইল, 2L1। এটা সবাই পারে নাই। খেয়াল করে দেখেন কি বলছে? কৌণিক ভরবেগ দ্বিগুণ হইল। কৌণিক ভরবেগ দ্বিগুণ হইল মানে আগে যেই কৌণিক ভরবেগ ছিল L1, পরের কৌণিক ভরবেগ হইছে আগের কৌণিক ভরবেগের দ্বিগুণ, মানে L2 = 2L1। ক্লিয়ার? নতুন ব্যাসার্ধ পুরাতন ব্যাসার্ধের x গুণ হইলে x এর মান কত হবে? নতুন ব্যাসার্ধ পুরাতন ব্যাসার্ধের x গুণ হইলে, তার মানে এখান থেকে ওরা বলছে নতুন ব্যাসার্ধ মানে R2 যদি R1 এর দ্বিগুণ হয়, সরি R1 এর x গুণ হয়। দেখেন, নতুন ব্যাসার্ধ পুরাতন ব্যাসার্ধের x গুণ হইলে x এর ভ্যালু ওরা জিজ্ঞাসা করেছে। ওকে ফাইন, পারা যাবে, পরে দেখতেছি। ফাইন, এখন আগে আমরা উপরের লাইন থেকে কিছু বের করার ট্রাই করব, বা নিচের লাইন থেকে। এখন দেখেন, আপনি নিচের লাইন থেকে কতটুকু যাইতে পারবেন? কোনো ভ্যালু দেওয়া আছে না দেওয়া নাই, কোনো সমস্যা নাই। কোনো ভ্যালু দেওয়া আছে না দেওয়া নাই, কোনো সমস্যা নাই। আসেন আমরা দেখি পারি কিনা। দেখেন, আমরা গত ক্লাসে শিখছিলাম, কি শিখছি বলেন? আমরা কি শিখছি? Rn = কত হবে বলেন তো? 0.53 অ্যাংস্ট্রম ইন্টু R1 এর স্কোয়ার। এরকম শিখছি কিনা বলেন? সরি, n এর স্কোয়ার। এরকম শিখছি কিনা বলেন গত ক্লাসে? Rn = কি হবে? 0.53 n²। 0.53 n²। এটা শিখছি কিনা? হ্যাঁ শিখছি। তাহলে একটা জিনিস আমরা কি এখান থেকে বলতে পারি? দেখেন তো, R2 কি হবে? 0.53 × 2²। হ্যাঁ ভাইয়া বলতে পারি, বলতে পারি। আবার x তো জানি না, R1 কত হবে? 0.53 × 1²। বলতে পারি কিনা? হ্যাঁ ভাই বলতে পারি। এখান থেকেই তো ভাই x এর ভ্যালু আইসা পড়া উচিত। এইখান থেকে কি আসা পড়া উচিত? x এর ভ্যালু আইসা পড়া উচিত। 0.53 কাটাকাটি চলে গেল। তাহলে x = কত দাঁড়াবে? x = দাঁড়াবে 4। x = কত দাঁড়াবে? x = দাঁড়াবে হচ্ছে 4। ক্লিয়ার? দেখেন, আমার মনে হয় এই জায়গা থেকে বোঝা অনেকটা সহজ। এখন আপনি বলতে পারেন, এনাম ভাই সব বুঝলাম, তাহলে আসলে কৌণিক ভরবেগ বলে দিল, এইটার রিজনটা কি? কৌণিক ভরবেগ বলে দিল, কৌণিক ভরবেগ বলে দিলে আসলে এইটার রিজনটা কি হইল? কৌণিক ভরবেগ থেকেও বের করা খুবই ইজি হবে। কৌণিক ভরবেগ থেকে বের করাও খুবই ইজি হবে। দেখেন তো, আমরা এল মানে কৌণিক ভরবেগ = কি লিখতে পারি? mvr। mvr খেয়াল করেন, এল মানে কিন্তু mvr, এল মানে কিন্তু mvr, তাই না? mvr = কি? nh/2 পাই। তাহলে এখান থেকে লিখতে পারি nh/2 পাই, লিখতে পারি কিনা? যেহেতু n2 l2 তাই n2। আবার 2l1, l1 কি হবে? h/2 পাই হবে কিনা? হ্যাঁ ভাই হবে, হবে কিনা? হবে। তাহলে চিন্তা করেন,
টু পাই কাটাকাটি, এইচ কাটাকাটি, তাহলে n2 ইকুয়াল কি দাঁড়াবে 2n1, n2 ইকুয়াল কি দাঁড়াবে 2n1 দাঁড়াবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, n2 ইকুয়াল কি দাঁড়াবে 2n1 দাঁড়াবে, n2 ইকুয়াল কি দাঁড়াবে 2n1 দাঁড়াবে, রাইট? এটা লেখা যায়। হ্যাঁ, এখন মনে করেন মনোযোগ দিয়ে খেয়াল করেন যে ভাইয়া আমরা এই জায়গাতে আসলে কি করতেছি, ওই সূত্রটা ডিরেক্ট বসাবো না, আমরা এই জায়গাতে ওই সূত্রটা ডিরেক্ট বসাবো না, তাতেও আপনার কাজ হয়ে যাবে। দেখেন r2 এই জায়গায় আপনি কি দিতে পারেন, এই যে এই 2 এর জায়গায় কি লিখতে পারেন n2 স্কয়ার, আবার r1 এই 1 এর জায়গায় আপনি কি লিখতে পারেন n1 এর স্কয়ার। ওই যে দেখেন আমরা এটাই শিখলাম না, rn 0.53 n স্কয়ার, তাহলে r2 তো 0.53 n2 এর স্কয়ার, আবার r1 0.53 n1 এর স্কয়ার, মানে আমি 1 2 দিলাম না, আমরা n বসাইলাম, কোনো সমস্যা নাই। এবার একটু দেখেন তো x ইকুয়াল 4, এবার এই জায়গা থেকে x ইকুয়াল 4 আসে কিনা, তাও x ইকুয়াল 4 আসবে, কেমনে দেখেন 0.53 কাটা n2 এর জায়গায় কি বসাবেন, ওই যে 2n1, x ইনটু n1 এর স্কয়ার, এখান থেকে বের করেন 4 n1 এর স্কয়ার ইকুয়াল x n1 এর স্কয়ার, দ্যাট মিন্স x ইকুয়াল কি দাঁড়াবে 4 দাঁড়াবে। এইটা সবার পারা উচিত, মানে আপনি যেইভাবে করবেন ওইভাবে মিলবে। মানে আমি যদি এখানে কৌণিক ভরবেগের জিনিসটা না দিতাম তাও মিলতো, কৌণিক ভরবেগ যদি ইউজ করি তাও মিলতো। কথা বোঝা গেছে কিনা? কৌণিক ভরবেগ ইউজ করলেও মিলবে, কৌণিক ভরবেগ ইউজ না করলেও মিলবে। কৌণিক ভরবেগটা দেওয়া হয়েছে কেন, আপনি যাতে একটু কনফিউজড হন, একটু যাতে আপনার কাছে কঠিন মনে হয় জিনিসটা, দ্যাটস ইট। আপনি চাইলে নর্মাল রেগুলার ভাবে করতে পারেন, তাও মিলে যাবে। বলেন তো এই প্রশ্নটা বুঝছি কিনা সবাই, বলেন তো তাড়াতাড়ি বলেন তো, এই প্রশ্নটাকে আমরা সবাই বুঝছি? আমার মনে হয় এই প্রশ্নটা সবাই বোঝা উচিত। ক্লিয়ার? এই প্রশ্নটা সবার বোঝা উচিত। এটা সবাই পারবে না, সবাই পারলে তো সবাই মানে টপ 10 এর ভিতরে থাকতো, তাই না? ওকে, আসেন। 1 EMU ইকুয়াল কত কুলম্ব? এটা আসলে অনেকেই পারে নাই। 1 EMU ইকুয়াল হচ্ছে 10 কুলম্ব। 10 কুলম্ব, হ্যাঁ, এটা একটু জেনে রাখবেন। যেমন আমরা কি শিখছি দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, আমরা কি শিখছি, 1 কুলম্ব সমান সমান কি শিখছি বলো তো? সরি, এই যে তোমার ইলেকট্রনের চার্জ, আমরা কয়টা শিখছি বলো তো? দুইটার একক শিখছি, রাইট? একটা হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, আবার 4.8 10 টু দি পাওয়ার -10 কুলম্ব। ক্লিয়ার? সরি, ইএসইউ, রাইট? এটা কি হচ্ছে ইএসইউ। এই দুটো শিখছি। এরকম আরো একটা আছে, সেটা হচ্ছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এটা কি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আরেকটা আছে। সো আমরা ভাগ করলেই অ্যান্সার বের করে ফেলতে পারবো। ইএমইউ কি, এটা জাস্ট মাথায় রাখবেন, সেটা হচ্ছে 1 কুলম্ব সমান সমান হচ্ছে, সরি, 1 ইএমইউ সমান সমান হচ্ছে 10 কুলম্ব। 10 কুলম্ব। ক্লিয়ার? এটা একটু সুন্দর করে নোট করে ফেলেন। এটাও অনেকে পারে নাই, এটা পারতে হবে সামনে। এরপর কোন সমীকরণটি ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম প্রদর্শন করে? ডি ব্রগলি সমীকরণ। মানে কি বলতো? ল্যামডা ইকুয়াল h/mv, ল্যামডা ইকুয়াল h/mv। এটা সবাই পারছে, ল্যামডা ইকুয়াল h/mv, এটা সবাই পারছে। এটা অনেকে পারে নাই, আমরা একটু ট্রাই করবো, আসেন। সেটা হচ্ছে একটি ইলেকট্রন এত মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে এর তরঙ্গ দৈর্ঘ্য কত? দ্যাট মিন্স তোমার কাছে কি কি দেওয়া আছে দেখো তো বাবা, তোমার কাছে বেগ দিয়ে দিছে। দেখেন একটা ইলেকট্রনে কি দিয়ে দিছে, বেগ দিয়ে দিছে, আর তোমাকে কি বের করতে বলা হয়েছে, ল্যামডা বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে? ল্যামডা বের করতে বলা হয়েছে। ল্যামডা ইকুয়াল হোয়াট? এটা ক্যালকুলেটর নেবেন, আপনি অটোমেটিক পেরে যাবেন। একটা ক্যালকুলেটর নিলে অটোমেটিক পেরে যাবেন। আসেন দেখেন তাহলে এই জায়গা থেকে আমরা কি অ্যান্সার বের করতে পারবো। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমার ভি দেওয়া আছে, ল্যামডা বের করতে বলা হয়েছে। ওকে ফাইন, এইচ কত আসবে? 6.626 10 টু দি পাওয়ার মাইনাস কত আসে দেখেন তো 34। মানে এসআই ইউনিটে নেবেন। কেন? কারণ ওরা কিন্তু এসআই ইউনিটে দিছে। দেখো ওরা কিসে দিছে? এসআই ইউনিটে দিছে। এম ইলেকট্রনের ভর কত? 9.31 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু ভি। ভি কত বলো? ভি হচ্ছে ওই যে ওরা দিয়ে দিছে 1.186 10 টু দি পাওয়ার 7। এবার এই জিনিসটা ক্যালকুলেটরে বসাবেন, কত আসে দেখি। 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, 9.31 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু
1.186 10 to the power 7 6 কত আসে দেখেন 6.6 into 10 to the power -11 ওকে -11 এরকম কিছু একটা আসছে 11 মিটার রাইট মিটার তাও একটা চেক করে নিই আমরা 1.186 ওকে ফাইন এখন খেয়াল করেন আপনার মিটারে যেটা আছে সেটা কিন্তু 10 to the power -10 এ আছে 10 to the power -10 এ আছে ওইটা 10 to the power -11 মিটারের সাথে মিলে নাই ভালো করে তাকান এটা -11 -10 আর এটা -11 তার মানে এটা বাদ এখন আমরা যদি এটারে অ্যাংস্ট্রম মানে কি 10 to the power -10 একটা কাজ করি এই যে এইটাকে 10 to the power -10 বানাইতে চাই তাহলে কি করতে হবে মনোযোগ দিয়ে খেয়াল করেন 10 to the power -10 বানাইতে চাচ্ছি তাহলে আমি চাচ্ছি কি এটাকে 10 to the power -10 বানাইতে তাহলে আমার কি করতে হবে 10 to the power -1 এই সাইডে লিখতে হবে ওকে ফাইন তাহলে এই যে আমি 10 to the power -10 বানাইলাম কিন্তু এবার 6 আর 10 to the power -1 কত আসবে এটা 1/10 10 to the power -1 মানে কি 1/10 6/10 মানে 0.6 10 to the power -10 মিটার that means 0.6 অ্যাংস্ট্রম 0.6 অ্যাংস্ট্রম এই যে এটা 0.6 অ্যাংস্ট্রম তাহলে অ্যান্সার আসা উচিত কোনটা এইটা আসা উচিত কাছাকাছি অ্যান্সার এটা ক্লিয়ার সবার পারতে হবে প্রত্যেকটা প্রশ্ন ভাইয়া কেন ধরে ধরে সলভ করাই দিচ্ছি আপনি যাতে নেক্সটে এই ভুলটা আর না করেন ক্লিয়ার বুঝা গেছে ওকে তারপরে একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ হতে চতুর্থ কক্ষপথে গেলে কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে এটাও খুবই সুন্দর প্রশ্ন বুঝা গেছে একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে গেলে কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে মানে এটা জাস্ট আপনার কাজ কি বলতো জাস্ট হচ্ছে গিয়ে আপনার কি অনুপাতটা বের করা যেমন চিন্তা করেন R4 ইকুয়াল কত হবে বলতো R4 ইকুয়াল কি হবে 0.53 ইন্টু 4 স্কয়ার রাইট ওই যে rn 0.53 ইন্টু n স্কয়ার তাহলে R4 ইকুয়াল এটা হবে R1 কি হবে R1 0.53 এটাই তো হবে তাই না তাও আমরা 1 স্কয়ার দিলাম কোনো সমস্যা নেই একই তো দাঁড়াচ্ছে এবার এদের অনুপাতটা বের করেন তাইলেই আপনি বুঝে যাবেন এইটার এটা কাটাকাটি 16 থেকে যায় তার মানে R4 বাই R1 ইকুয়াল কত দাঁড়াচ্ছে 16 দাঁড়াচ্ছে দ্যাট মিন্স R4 ইকুয়াল কি হবে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাইছে দেখেন তো ব্যাসার্ধ ছিল R1 এখন 16 গুণ বৃদ্ধি পাইছে কয় গুণ বৃদ্ধি পাইছে 16 গুণ বৃদ্ধি পাইছে 16 গুণ বৃদ্ধি পাইছে দেখেন R1 এর চেয়ে 16 গুণ বৃদ্ধি পাইছে R4 কি হয়েছে 16 গুণ বৃদ্ধি পাইছে এইগুলো মুখে মুখে করা যায় এটা কি মুখে মুখে করা যাবে ক্লিয়ার আমার মনে হয় এতটুকু বুঝা গেছে রাইট ওকে ফর আ ডি ইলেকট্রন দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্ট মানে এখানে কি চাওয়া হয়েছে অরবিটালের কৌণিক ভরবেগ আমরা বলছিলাম ভাইয়া এটা কিন্তু সেকেন্ড ক্লাসে বা থার্ড ক্লাসে বলছিলাম আমি যতটুকু মনে করি যে ভাইয়া যদি অরবিটাল দেওয়া থাকলে অরবিটাল যদি গিভেন থাকে অরবিটাল দেয়া থাকলে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্ট বা এল এর সূত্র কি দাঁড়াবে মানে mvr মানে কৌণিক ভরবেগ কি দাঁড়াবে বলতো কৌণিক ভরবেগ দাঁড়াবে হচ্ছে √l * l + 1 h/2 পাই রাইট h/2 পাই এন্ড খেয়াল করেন এটা শিখাই দিছিলাম যে l এর ভ্যালু যদি s অরবিটাল হয় তাহলে l এর ভ্যালু হচ্ছে 0 p অরবিটাল হলে l এর ভ্যালু 1 d অরবিটাল হলে l এর ভ্যালু 2 আর f অরবিটাল হলে l এর ভ্যালু 3 তার মানে এটা কি দাঁড়াচ্ছে l এর ভ্যালু দাঁড়াচ্ছে দেখেন এটা কি দাঁড়াচ্ছে l এর ভ্যালু দাঁড়াচ্ছে বলেছে l এর ভ্যালু রাইট তাহলে d অরবিটালের জন্য l এর ভ্যালু কত দাঁড়াবে 2 * 2 + 1 that means 3 h/2 পাই that means √6 h/2 পাই তাহলে √6 h/2 পাই will be the answer ক্লিয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে বুঝা গেছে সবাই পারে না এটা অনেকে ভুল করছে বাট এটা ক্লাসের ভিতরে পড়াই দিছিলাম ভাইয়া এইটা মজার প্রশ্ন দেখেন এই যে দেখেন কেন আসলে আমি সলভ করে দিতে আসছি বলেন তো কেন আসলে আমি আপনাকে এই প্রশ্নগুলো সলভ করাই দিতে আসছি কারণ এটাই একটা ক্লাস আমি কিন্তু এই ক্লাসটাকে লেকচার 7 নাম দিতে পারতাম কিনা বাট না আমার তো একটা আলাদা প্ল্যান থাকে রাইট কোন লেকচারে কি পড়াবো সো আমার লেকচার 7 এর প্ল্যান ভিন্ন কিন্তু
এই প্রশ্নগুলো আপনাকে আমি যদি সলভ না করাই দিই আমার মনে একটা কষ্ট লাগবে, তার চেয়ে আমার লেকচার 7 পরে আগে এই ক্লাসটা নিয়ে নিই, সলভ ক্লাসটা নিয়ে নিই। ওকে, তো আসেন, এটা খুবই সুন্দর প্রশ্ন। দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি, গ্রাউন্ড মানে ভূমি স্তর, রাইট, মানে এই যে একদম প্রথম শক্তি স্তর বুঝাইছে, গ্রাউন্ড বলতে প্রথম শক্তি স্তর বুঝাইছে, অফ হাইড্রোজেন অ্যাটম ইজ -13.6 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমরা মুখস্থ করাইছিলাম না বলেন তো? মনে করে দেখেন, মনে করে দেখেন, আপনাকে পড়াইছিলাম ভাইয়া হাইড্রোজেনের জন্য প্রথম শক্তি স্তর, হাইড্রোজেনের জন্য ইউ1 কত বলো তো? মনে আছে? এই 2.1 2.10⁻18, রাইট? এরকম শিখছিলাম না? 2.8 নাকি 2.18, -13.6 ইলেকট্রন ভোল্ট, এরকম শিখছিলাম না আমরা? এটা কিন্তু জুলে ছিল, এটা জুলে ছিল, আর এটা ইলেকট্রন ভোল্টে ছিল। সাথে যে আপনি ওই যে -2π² mz²e⁴ n²h², মানে উপরে কি আছে? z² n², আর এখানে কি? z² n², এরকম শিখছিলাম না আমরা প্রথম ক্লাসে, মানে সরি আগের ক্লাসে? ইয়েস, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই আগের ক্লাসটা কই? আগের ক্লাসটা দেখেন, আগের ক্লাসটা দেখলে হয়তো ভাইয়া বুঝবেন। এক সেকেন্ড, ভালো করে তাকান, দেখেন আগের ক্লাসটা দেখেন। এই যে দেখেন আগের ক্লাসটা ভালো করে দেখেন, আগের ক্লাসটা ভালো করে দেখলে বুঝবেন। প্রমাণ করাই দিছিলাম ভাইয়া, হ্যাঁ ভাইয়া কিন্তু প্রমাণ করাই দিছিলাম। কই রে ই কই? এই যে ই, এই যে দেখো, এই যে দেখো, এই যে আগের ক্লাসে প্রমাণ করাই দিছিলাম, দেখেন -2.18 10⁻⁻18 জুল বা -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা কিন্তু ভাই আগের ক্লাসে পড়াইছিলাম। ক্লিয়ার? তার মানে আপনাকে কিন্তু এগুলো একদম মুখস্থ রাখতে হবে, এই ভ্যালুগুলো, মানে প্রথম শক্তি স্তরের ভ্যালুগুলো মনে রাখতে হবে। তো এইটা কিন্তু এখানে দিয়েই দিছে, দেখেন -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা দিয়েই দিছে। ওকে ওকে, এবার দেখেন দ্য এনার্জি অফ সেকেন্ড এক্সাইটেড স্টেট। এই জায়গায় আমরা একটা ভুল করি, এই জায়গায় আমরা একটা ভুল করি। সেকেন্ড এক্সাইটেড স্টেট, সেকেন্ড মানে দেখেন গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট, মানে ইলেকট্রনটা উত্তেজিত হয়ে এখানে উঠলো, এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। এরপরে বলছে সেকেন্ড এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে কি? ইলেকট্রনটা কোন জায়গায় উঠছে? আবার এই জায়গায় উঠছে। তাহলে বলেন তো এটা আসলে সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে কোন শক্তি স্তর? ভাইয়া সেকেন্ড এক্সাইটেড স্তর মানে হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর। কেন? গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে ভূমি স্তর, মানে 1 নাম্বার শক্তি স্তর। আর সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে কি বলেন তো? সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে 3 নাম্বার শক্তি স্তর, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তার মানে এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করছি। এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট বলতে কি বুঝাইছে? সেকেন্ড এক্সাইটেড স্টেট বলতে, সেকেন্ড এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট বলতে কি বোঝানো হয়েছে ভাইয়া? n ইকুয়াল কত? n ইকুয়াল হচ্ছে 3। ইয়েস, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে হচ্ছে n ইকুয়াল 3, এইটাই আমরা অনেকে ভুল করছি। ওকে ফাইন, এরপরে কি কাজ করতে বলছে? কার জন্য চাইছে? হিলিয়াম প্লাস আয়নের জন্য চাইছে। কার জন্য চাইছে? হিলিয়াম প্লাস আয়নের। মাথায় রাখবেন এগুলো ম্যাক্সিমাম টাইমে চাই কি? হাইড্রোজেনিক অ্যাটম, মানে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য। 1 ইলেকট্রন, বোর কাকে নিয়ে কাজ করে? 1 ইলেকট্রন বিশিষ্টকে নিয়ে। বোর, বোর পরমাণু মডেলের বোর কাকে নিয়ে কাজ করছে? হাইড্রোজেন বা হাইড্রোজেন সদিশ পরমাণু বা আয়নকে নিয়ে, তাই না? ওকে ফাইন, এখন হিলিয়াম প্লাস আয়নের জন্য n ইকুয়াল কি দিছে? 3 দিছে। আর হিলিয়ামের জন্য z কি হবে? হিলিয়াম প্লাসের জন্য z কি হবে বলো? z কত হবে ভাইয়া? z তো 2। z 2 কেন? হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? z মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত? 2, রাইট। ওকে ফাইন, এরপরে বলছে এটার জন্য কত হবে? এই যে এই জায়গাতে আমরা ভুল করি, দেখেন আমরা গত ক্লাসে বারবার করে শিখাই দিয়েছিলাম। কি শিখাইছি? কি খেয়াল করেন, মনে করেন এখানে এক্স এর জন্য আপনাকে ই বের করতে বলছে। এক্স এর জন্য, এটা এক্স যে কোনো কিছু হইতে পারে, এক্স এর জন্য আপনাকে কি বের করতে বলছে? ই বের করতে বলছে। আপনার কাজ কি বলেন? আপনার কাজ কি? এক্স এর জন্য যদি আপনাকে শক্তি বের করতে বলে আপনি কি করবেন? এই যে ভাইয়া ই1, ই1 কিন্তু ফিক্স, ই1 ফিক্স, মানে ওই যে হাইড্রোজেনের ই1টা কার? ই1টা হাইড্রোজেনের। ই1টা কার? হাইড্রোজেনের। ই1টা কার হবে? হাইড্রোজেনের হবে। ই1টা কার হবে? হাইড্রোজেনের। ইনটু z²/n²। কাদের জন্য? ওই যে এই এক্স এর জন্য, মানে এই এক্স এর জায়গায় যারটা বসবে তার, এই এক্স এরটা। দেখেন ভাইয়া শিখাইছি কিনা? এই দেখেন ভাইয়া শিখাইছি কিনা? দেখেন ভাইয়া শিখাইছি কিনা? আপনাকে শিখাই দিয়েছিলাম আমি, যদি ভুল না করি।
এই যে ভাই এটা বলছিলাম, দেখেন আপনাকে বলছি এক্স এর ব্যাসার্ধ বের করতে, ফাইন, আপনি কি করবেন, এক্স এর ব্যাসার্ধ নিয়ে কি করবেন, এই যে আর এইচ মানে প্রথমে সবসময় আর ওয়ানটা বসবে, বা প্রথমে ই ওয়ান বা প্রথমে ভি ওয়ান, সাথে ওই যে এটা কার হবে, এই যে আমাদের ধ্রুবক পার্টটা মানে যেটা প্রশ্নের উপর ডিপেন্ডেন্ট, এটা সবসময় এক্স এর হবে। ওকে ভাই আরেকবার একটু লিখে দিচ্ছি দরকার হইলে। এটা কেমনে আসছে, এটা খুবই সিম্পল, খুবই সিম্পল, এটা বের করা খুবই সিম্পল, মানে একজনের সাপেক্ষে আরেকজনেরটা বের করা মানে অনুপাত, তখন দেখবেন অটোমেটিক কিন্তু ধ্রুবক পার্টটা কি হয়ে যায় বলেন তো, কাটাকাটি চলে যায়। তো যখনই মনে করেন একজনের ব্যাসার্ধ বের করতে বলছে, আপনি কি করবেন, হাইড্রোজেনের ব্যাসার্ধ কিন্তু আপনি জানেন, মানে ওই যে আমাদের 0.53, শেষ, একদম মুখস্থ রাখেন 0.53, এইটা ইনটু কি হবে, ওই যে ওর সূত্র n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার mz স্কয়ার, তার মানে n স্কয়ার বাই z, এটা কার, আরেকজনের, যারটা বের করতে বলছে, এই যে যারটা বের করতে বলছে, এই যে x এরটা বের করতে বলছে, বা আপনারা বললো vx, আপনি কি করবেন, এই জায়গায় কি করবেন 2.18 10 টু দি পাওয়ার 6, 6 না, এই v1 কত 6 না, v1 তো 6 রাইট, হ্যাঁ v1 6 ইনটু এই যে z বাই n আরেকজনেরটা, এটা কি প্রশ্নের মানের উপর ডিপেন্ড করবে তাই না, এই যে আরেকজনেরটা যারটা বের করতে বলছে তারটা। সিমিলারলি যদি আপনাকে ex বের করতে বলে, আপনি কি করবেন, ওই যে প্রথমেরটা 2.18 10 টু দি পাওয়ার -18 জুল z স্কয়ার বাই n স্কয়ার 4 পাই স্কয়ার mz স্কয়ার e টু দি পাওয়ার 4, এটা কত, এই যে x, বা এটা কি অন্য সূত্র হইতে পারে, -13.6 হতে পারে, z স্কয়ার বাই n স্কয়ার x। ক্লিয়ার, এইগুলা কিন্তু ভাইয়া ভুল করলে চলবে না, বুঝছেন, এইগুলা ভুল করার বয়স নাই, আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, আপনি নিজেই বুঝে যাচ্ছেন। এবার এটার একক কি হবে, সবসময় মিটার, এটার একক কি হবে মিটার পার সেকেন্ড, এটার একক কি হবে জুল, এটার একক কি হবে ইলেকট্রন ভোল্ট, তাই না, এটা কিন্তু আমরা বলছিলাম, এগুলো কিন্তু ফিক্স। দেখো এই 0.53 মানে কি r1, বা হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, vx মানে কি, এটা কি v1, মানে ওই যে প্রথম শক্তি স্তরে থাকা ইলেকট্রনের জন্য বেগ, এটা কি e1, এগুলো কি একদম ফিক্স, এগুলো ফিক্স, অন্য কারোরটা বের করতে গেলে আমরা এগুলো ডিরেক্টলি বসাবো, অন্য যারটাই বের করে আমরা এগুলো ডিরেক্টলি বসাই দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আসেন, এই যে এখন বলছি হিলিয়াম প্লাস, এটা খেয়াল করেন, তাহলে কি হবে ই হিলিয়াম প্লাস, আমাদের কোন এককে বের করতে বলছি, ইলেকট্রন ভোল্ট এককে, তার মানে কি হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। এবার জেড স্কয়ার বাই এন স্কয়ার, খেয়াল করেন জেড স্কয়ার বাই এন স্কয়ার দিছিলাম না ওখানে, হ্যাঁ জেড স্কয়ার বাই এন স্কয়ার দিছি, জেড স্কয়ার বাই এন স্কয়ার, জেড কার, হিলিয়ামের জন্য 2 স্কয়ার, এন স্কয়ার, এন কত, এন হচ্ছে 6, এই যে সরি এন হচ্ছে 3, তার মানে 3 স্কয়ার। দেখেন এটা কার, এটা হিলিয়াম প্লাসের ভাইয়া, হ্যাঁ এটা হিলিয়াম প্লাসের, ক্লিয়ার, ভুল করা যাবে না। তাহলে -13.6 4/9, এটা যে এটা করলে যে অ্যান্সার আসবে তাই হচ্ছে অ্যান্সার। দেখেন কত আসে, 4/9 -6.04, এটা পারা উচিত ছিল সবার, এটা অনেকেই পারে নাই, কেন পারে নাই আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা কেন পারে নাই আল্লাহ ছাড়া কেউ জানে না। ওকে, সো এইগুলা ভুল করা যাবে না, যারটাই বের করতে বলুক আপনি মূল সূত্রটাকে সেম রাখবেন, এই যে মূল সূত্রকে সেম রাখবেন, কোনটা, এই যে এইগুলা মূল সূত্রকে কিন্তু ভাইয়া সেম রাখতে হবে, যারটা বের করতে বলুক আপনি এই জিনিসটা সব জায়গায় মাথায় রাখবেন। বলেন তো এতটুকু বুঝছেন কিনা, বলেন বলেন এতটুকু বুঝছেন কিনা তাড়াতাড়ি, ওকে এতটুকু বুঝছেন কিনা, এতটুকু বোঝা উচিত। এরপর আসেন পরেরটা, হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় শক্তি স্তরের শক্তির সাথে হিলিয়াম পরমাণুর কোন শক্তি স্তরে শক্তি সমান, এইটাও কিন্তু মানে পারা উচিত আসলে, বুঝছেন। তাহলে দেখেন হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে শক্তির সাথে, ওকে ফাইন, সে আমি পারি না, হিলিয়াম পরমাণুর কোন শক্তি স্তরের শক্তি সমান, মানে এখানে কিন্তু শক্তি সমান বলে দিছে, শক্তি কিন্তু সমান বলে দিছে, দেখেন E1 ইকুয়াল E2, এই E1 টাকার সে হচ্ছে হাইড্রোজেনের, আর E2 টাকার হিলিয়ামের, ওকে কোনো সমস্যা নেই। এর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের জন্য, মানে এখানে হাইড্রোজেনের n ইকুয়াল 2 নিয়ে কাজ করা হয়েছে, আর হিলিয়ামের কোন শক্তি স্তর, মানে হিলিয়ামের n ইকুয়াল হোয়াট, এটা জিজ্ঞাসা করা হয়েছে, ক্লিয়ার কিনা। তাহলে এবার দেখেন E1 ইকুয়াল E2 বলে দিছে, কেন বলছে কি শক্তি সমান। এবার আসুন দেখেন সূত্রটা অ্যাপ্লাই করে ফেলেন, ই এর সূত্র কি বলতো, ই এর সূত্র ভাইয়া, ই এর সূত্র ভাইয়া মাইনাস, ওকে 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 n স্কয়ার কত 2 স্কয়ার h স্কয়ার, ওকে ফাইন। এবার e2 মাইনাস 2 পাই স্কয়ার
এম। খেয়াল করেন হিলিয়ামের জন্য কিন্তু জেড এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 2, জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 এন স্কয়ার। আমি জানি না, এনটা আমি বের করব, এনটা আমি বের করব, এইচ স্কয়ার। এই যে হাইড্রোজেনের জন্য কিন্তু জেড এর ভ্যালু 1, হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু কত 1, হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু কত হবে 1 হবে। তাহলে দেখেন এবার বাকিগুলো কাটাকাটি চলে যায় কিনা, -2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, -2 পাই স্কয়ার এম ই টু দি পাওয়ার 4, এইচ স্কয়ার সব কাটাকাটি চলে যাচ্ছে, সব কাটাকাটি চলে যাচ্ছে। দেখেন সব কাটাকাটি চলে যাচ্ছে, আলটিমেটলি কি থাকতেছে দেখেন তো। এই যে দেখেন এন স্কয়ার ইকুয়াল দাঁড়াচ্ছে 4 আর 4 এ 16, 4 আর 4 4 এ 16। তার মানে এন ইকুয়াল কত দাঁড়াচ্ছে, এন ইকুয়াল দাঁড়াচ্ছে 4। দেখেন এন ইকুয়াল কত দাঁড়াচ্ছে, এন ইকুয়াল দাঁড়াচ্ছে 4। ক্লিয়ার? এটা কি অনেক বেশি কঠিন ছিল না? এটা অনেক বেশি কঠিন ছিল না, এটা অনেক বেশি কঠিন ছিল না। ক্লিয়ার? এটা অনেক বেশি কঠিন ছিল না। ওকে, এটা অনেক বেশি কঠিন ছিল না। ডান? আমার মনে হয় এটা পারা উচিত ছিল সবার। এটা একটা ভালো প্রশ্ন, এটা সবাই পারে নাই, এটা সবাই পারে নাই, এটা আমার কাছে খারাপ লাগছে। এটা সবাই পারে নাই, এটা পারা উচিত ছিল। এটা সবার পারা উচিত ছিল। দেখেন ইফ ডি ব্রগলি ওয়েভলেন্থ মানে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য অফ দ্য ইলেকট্রন, একটা ইলেকট্রনের ইন nth বোর অরবিট মানে nতম শক্তি স্তর, খেয়াল করেন nতম শক্তি স্তরে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, একটা ইলেকট্রনের nতম শক্তি স্তরের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ইন এ হাইড্রোজেনিক অ্যাটম মানে হাইড্রোজেনের মতো দেখতে অন্য একটা অ্যাটমের, সেটা হতে পারে হিলিয়াম প্লাস, হতে পারে লিথিয়াম 2 প্লাস, হতে পারে বেরিলিয়াম 3 প্লাস, মানে হাইড্রোজেনিক অ্যাটম বলতে এখানে কি বুঝতেছেন, মানে এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট। ক্লিয়ার? তাহলে ইফ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ মানে ল্যামডা অফ দ্য ইলেকট্রন মানে একটা ইলেকট্রনের ল্যামডা কার nতম শক্তি স্তরে nth বোর অরবিট, ওকে, is equal to 1.5 pi a naught, then the value of n by z. ওকে ফাইন, ওটা পরে দেখতেছি। 1.5 a naught, a naught কি, a naught হচ্ছে বোর রেডিয়াস, a naught কি বোর রেডিয়াস, বোর রেডিয়াস কত আমরা কি জানি বলো, বোর রেডিয়াস মানে কি বলো তো 0.53 অ্যাংস্ট্রম, তাই না? বোর রেডিয়াস মানে কি, ওই যে আমার r1, বোর রেডিয়াস মানে কি আমার r1, বুঝছো? এই বোর রেডিয়াস মানে কি r1। যাই হোক, এখানে তোমাকে কি বলে দিছে, আমাকে বলে দিছে ল্যামডা nth অরবিটের জন্য n বাই z এর ভ্যালু। ওকে ফাইন, এটা খুব বেশি ইজি হয়ে যাচ্ছে। আমরা সূত্র কি জানি? হ্যাঁ ভাই সূত্র জানি। দেখেন তো কোন সূত্র, এটাই পোলাপাইন ভুল করছে, এটা ভুল করছে পোলাপাইন, আমার কাছে এটা কষ্ট লাগছে অনেক। 2 পাই r ইকুয়াল n ল্যামডা, একটা সূত্র শিখছিলাম কিনা দেখো, এখানে r আছে, আছে আর আছে কিনা, আছে, ল্যামডা আছে কিনা, আছে। কেন? কারণ তোমাকে একটা বোর রেডিয়াসের রিলেটেড জিনিসপত্র দিয়ে দিছে, ল্যামডা রিলেটেড জিনিসপত্র দিয়ে দিছে, n আছে এখানে। তাহলে এখন বের করা কি এটা অনেক বেশি কষ্ট হবে? না, অনেক বেশি কষ্ট হবে না। আসো করি। দেখো 2 পাই, আরের জায়গাতে আমরা কি লিখতে পারি বলো, আরের জায়গাতে আমরা কি লিখতে পারি, আরের জায়গাতে আমরা লিখতে পারি ভাইয়া, এটা কিন্তু nতম শক্তি স্তরের জন্য, খেয়াল করো nth অরবিটের জন্য, রাইট? এটা কি nth অরবিটের জন্য, তাহলে এটা কি লিখতে পারি r1 n স্কয়ার, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই r1 n স্কয়ার, এটা কি শিখছি? হ্যাঁ শিখছি, বাই z। কেন? একটু আগে শিখলাম 0.53 r1 n স্কয়ার বাই z, দেখো 0.53 n স্কয়ার বাই z, শিখছো কিনা? একটু আগে শিখাইছি, তাই না? তাহলে rn কি হবে? rn হবে r1 মানে ওই যে আমার 0.53 n স্কয়ার বাই z, মাত্র শিখলাম। ওকে, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই মনোযোগ দিয়ে খেয়াল করো, ঠিক আছে? n বসাই দাও। ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে দেখো, এই যে ল্যামডার ভ্যালুটা ওরা দিয়ে দিছে 1.5 পাই a naught, a naughtটা কি বোর রেডিয়াস, a naught হচ্ছে বোর রেডিয়াস মানে r1, বোর রেডিয়াস মানে r1। শেষ, পড়ালেখা শেষ, পড়ালেখা শেষ আমার। দেখো এখন n বাই z এর ভ্যালু বের করতে বলছে, n বাই z এর ভ্যালু, n বাই z এর ভ্যালু, তাহলে n আর n নিচে নেমে গেলে এখানে n বাই z থাকবে। দেখো এই যে nটা নিচে নামাই দাও, n আর n স্কয়ার কাটাকাটি চলে যাবে, n নিচে নামাই দাও, তাহলে n আর n স্কয়ার কাটাকাটি করলে একটা n থাকে বাই z। এবার r1 অন্য সাইড, দুই সাইড থেকে r1 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে কি দাঁড়াচ্ছে 1.5 পাই 2 পাই, r1টা নিচে নামাও, এখানেও একটা r1 আছে, তাহলে r1 পাই কাটাকাটি চলে গেল, তাহলে 1.5/2 মানে কত বলো তো? 1.5/2 মানে কত? 1.5/2 মানে কত? 15/20 নাকি? 1/5 মানে কি 15/10 20। এবারে এখান থেকে যে ভ্যালুটা আসে 5 3 15 5 4 20, 3/4,
3/4 মানে কি 3 × 1/4, 1/4 মানে 0.25, তাহলে 3 × 0.25 মানে কত 0.75, 0.75, এই যে 0.75। এটা সবাই পারে নাই, এটা সবাই পারে নাই, কেন পারে নাই আমি জানি না। পারতে হবে, পারতে হবে, পারতে হবে, পারতে হবে, এই পারতে হবে রে ভাই, পারতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে 0.75। দেখো সবাই পারবে না জেনেই কিন্তু আমি প্রশ্ন দিছি, তাই না? সবাই পারবে না। কে পারবে? যারা একটু বুঝে বুঝে পড়াশোনা করবে, যারা একটু বুঝে বুঝে পড়াশোনা করবে। ওকে, বুঝে বুঝে না পড়াশোনা করলে কি পারবে? পারবে না। এটা পারা উচিত। সোডিয়ামের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান 11তম ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। ওকে ফাইন, গতিবেগ নির্ণয় করতে বলছি, তার মানে ভি এর সূত্র 2 পাই জেড, কত জেড হবে 11, কেন সোডিয়াম পরমাণু, 2 পাই জেড ই স্কয়ার, ই স্কয়ার কত 4.8 10 টু দি পাওয়ার -10 স্কয়ার। ক্লিয়ার? মাইনাস দিলাম না, মাইনাস দিলাম না, মাইনাস স্কয়ার হলো মাইনাস, এমনি কাটাকাটি চলে যাবে। 2 পাই জেড স্কয়ার ডিভাইড বাই এনএইচ, এন কত তৃতীয় শক্তি স্তর, এইচ কত এই যে ভাইয়া 6.626 10 টু দি পাওয়ার -27। খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করবা সব সময়। এই সূত্রে কোনো সময় কি বসাইতে পারবা না তুমি বলো তো? কোনো সময় এই সূত্রে কি বসাইতে পারবা না? তুমি কখনো এই সূত্রে কি বসাইতে পারবা না বলো তো? সিজি এসআই ইউনিট বসাইতে পারবা না। ওকে ভাই, আমি এটা বসাইতে চাচ্ছি না, আমি এটা বসাইতে চাচ্ছি না, কোনো সমস্যা নাই। দেখো তো তোমাকে এই সূত্র শেখানো হয়েছে কিনা, তোমাকে এই সূত্র শেখানো হয়েছে কিনা দেখো তো। 2.18 10 টু দি পাওয়ার 6 ইন্টু, দেখো জেড বাই এন, দেখো জেড বাই এন মানে 11/3। ডিরেক্ট এটা মারো, ডিরেক্ট এটা মারো, কোনো সমস্যা নাই। এটা কার? ভি অফ সোডিয়ামের, ভি অফ সোডিয়ামের। দেখো তো এগুলো কার? সোডিয়ামের কিনা? হ্যাঁ ভাই এগুলো সোডিয়ামের, দেখেন এগুলো সোডিয়ামের কিনা। সোডিয়ামের জেড কত 11, আর সোডিয়ামের এন কত? এখানে 3 দাও, 3 দাও আছে, তৃতীয় শক্তি স্তর। তারপরে তুমি এটা করো, এটা করলে কি ডিরেক্টলি এসআই ইউনিটে আসবে, এসআই ইউনিটে আসবে। মানে কি আসবে বলো তো? এটা মিটার পার সেকেন্ড আসবে। আর এখান থেকে করলে কি আসবে? এখান থেকে করলে কি আসবে? সেন্টিমিটার পার সেকেন্ড আসবে। সব ভাবে করাই দিচ্ছি। এটা সিজিএস, এটা এসআই, এটা সিজিএস, এটা এসআই। তুমি এটা করে দেখো, অ্যান্সার এটা আসা উচিত, অ্যান্সার এটা আসবে। ক্লিয়ার? এটাও কিন্তু পারতে হবে। বুঝে গেছে বাবা? ওকে, এবার আসো। এটা পারা উচিত ছিল অনেকের, এটা অনেকে পারে নাই, কোনো সমস্যা নেই। দেখো বলছে স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ঘূর্ণায়মান ইলেকট্রনটি নিউক্লিয়াস হতে কত দূরত্বে পরিভ্রমণ করে। দেখো এটা খুবই ইজি, এটা খুবই ইজি। স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন মানে কি R1, রাইট? ইলেকট্রন থেকে কত দূরত্বে? নিউক্লিয়াস থেকে দূরত্ব মানে কি রে ভাই? এই নিউক্লিয়াস থেকে দূরত্ব মানে কি? দেখো এই দেখো, এটা নিউক্লিয়াস না, এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, তাই না? তাহলে এটাই তো আমার R1, এটাই তো আমার ইলেকট্রন, তাই না? এটাই তো স্বাভাবিক অবস্থা। তাহলে R1 কত? R1 হচ্ছে ভাইয়া 0.53 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে ভাই আমরা এইভাবে চিন্তা করতে পারি 0.53 10 টু দি পাওয়ার -10, -10 মিটার। এটা লেখা যায় কিনা? হ্যাঁ। এখন তোমাকে বলছে কি পিকোমিটার, পিকোমিটার, পিকোমিটার মানে কি 10 টু দি পাওয়ার 12 ভাই, 10 টু দি পাওয়ার 12। পিকোমিটার মানে কি 10 টু দি পাওয়ার 12, পিকোমিটার মানে 10 টু দি পাওয়ার 12। ওকে, 1 মিটার সমান সমান 10 টু দি পাওয়ার 12 পিকোমিটার। ক্লিয়ার? 1 মিটার সমান সমান কি 10 টু দি পাওয়ার 12 পিকোমিটার। এখন 10 টু দি পাওয়ার 12 পিকোমিটারে যাইতে হবে, তাই না? পিকোমিটারে যেতে হবে, তাহলে মিটারে 10 টু দি পাওয়ার 12 দিয়ে গুণ দাও, 10 টু দি পাওয়ার -10 10 টু দি পাওয়ার 12, তাহলে কি হবে? এটা পিকোমিটার হয়ে যাবে। তাহলে দেখো 0.53, আর এখানে কি আসবে? 10 টু দি পাওয়ার 2 আসবে। দেখো 10 টু দি পাওয়ার 2 আসবে, 12 আর -10 মানে কি 2 না? 12 আর -10 হচ্ছে 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই কি আমার অ্যান্সার। এটা কিন্তু আমার কাছে অপশনে আছে কিনা দেখো, এটা তোমার কাছে অপশনে আছে কিনা? না ভাই অপশনে নাই, এটা কিন্তু অপশনে নাই। ওকে ফাইন, তাহলে অপশনে না থাকলে কি করতে হবে? অপশনের মতো বানাই নিতে হবে। দেখো দশমিক যদি 2 ঘর ডানে যায়, মাথায় রাখবা, দশমিক যদি 2 ঘর ডানে যায়, মানে মনে করো 53 দশমিক, এই যে দশমিক 2 ঘর ডানে গেল, দেখো দশমিকটা এখানে ছিল, দশমিক 2 ঘর ডানে গেলে কি করতে হয় বলো তো? দশমিক 2 ঘর ডানে গেলে কি লিখতে হয়? 10 টু দি পাওয়ার -2 দিতে হয়। দশমিক ডানে যাওয়া মানে পাওয়ার নেগেটিভ হয়ে যাওয়া, দশমিক ডানে যাওয়া মানে পাওয়ার নেগেটিভ হয়ে যাওয়া, তাহলে দশমিক ডানে গেছে মানে পাওয়ার নেগেটিভ হয়ে গেছে।
পিকোমিটার, পিকোমিটারের জায়গায় থাকবে। দেখো দশমিকটা ডানে গেছে, তাই 2 ঘর ডানে গেছে, তাই 10 to the -2 হয়েছে। 10 to the -2, 10 to the -2 কি কাটাকাটি, তার মানে অ্যান্সার হচ্ছে 53 পিকোমিটার। 53 পিকোমিটার কি হলো এটা? হ্যাঁ 53 পিকোমিটার। অসম্ভব সুন্দর প্রশ্ন, অসম্ভব সুন্দর প্রশ্ন, অসম্ভব সুন্দর প্রশ্ন। ক্লিয়ার কিনা? এগুলো পারতে হবে, বুঝছো? এগুলো পারতে হবে। পরে আসো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি স্বাভাবিক অবস্থায় যে দূরত্ব অবস্থান করে, বেরিলিয়াম 3+ আয়নের ইলেকট্রনটি শক্তি স্তর অবস্থান করলে একই দূরত্ব অবস্থান করবে। মানে এখানে কি দিয়ে দিছে দেখো, দূরত্ব 1, তার মানে ওই যে R1 R2 এরকম। হাইড্রোজেন পরমাণু, R1 এর জন্য কি বলছে? হাইড্রোজেন পরমাণু স্বাভাবিক অবস্থায়, দ্যাট মিন্স n ইকুয়াল কত? n ইকুয়াল হচ্ছে 1, n ইকুয়াল হচ্ছে 1। ওকে, যে দূরত্ব অবস্থান করে বেরিলিয়াম 3+ আয়নের ইলেকট্রনটি কোন শক্তি স্তরে অবস্থান করলে, দেখো কোন শক্তি স্তরে, দ্যাট মিন্স এই R2টা কার? R2টা হচ্ছে বেরিলিয়াম 3+ এর। কার? বেরিলিয়াম 3+ এর। ওর কি জানতে চাইছে? ওর n ইকুয়াল হোয়াট জানতে চাইছে। আর ওর জেড কত বলো তো? ওর জেড কত? বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, জেড হচ্ছে 4। আর ওর জেড কত? ওর জেড হচ্ছে 1। ওর জেড হচ্ছে 1। কোন শক্তি স্তরে অবস্থান করলে একই দূরত্ব? এই যে একই দূরত্ব মানে কি? দুজনের দূরত্ব সমান। ওকে ফাইন, তাহলে এবার সূত্র বসাও, সূত্র বসাই দাও। তাহলে আরনের সূত্র আমরা জানি, আরনের সূত্র কত বলো তো? n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z e স্কয়ার। দেখো z হচ্ছে 1, এখানে n কত? n ও 1। কেন n 1 হলো কেন ভাইয়া? স্বাভাবিক অবস্থায় বলছে, স্বাভাবিক অবস্থায় বলছে মানে কি? প্রথম শক্তি স্তর, তাই না? আচ্ছা, এখানে R2টা বেরিলিয়াম 3+ এর জন্য n স্কয়ারটা বের করতে বলছে, h স্কয়ার 4 পাই স্কয়ার m z কত? 4 স্কয়ার m z e স্কয়ার, সরি 4 e স্কয়ার, n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z e স্কয়ার। এই যে z ইকুয়াল 4। ওকে, এবার আসো সব কাটাকাটি করে দাও, সব কাটাকাটি করে দাও। এটা এগুলো সব কাটাকাটি চলে যাচ্ছে। দেখো তাহলে n স্কয়ার ইকুয়াল কত দাঁড়াচ্ছে? দেখো n স্কয়ার ইকুয়াল দাঁড়াচ্ছে 4, দ্যাট মিন্স n ইকুয়াল কত দাঁড়াচ্ছে? 2 দাঁড়াচ্ছে। এর অ্যান্সার। এগুলো পারতে হবে, এগুলো পারতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা। কোনো তাড়াহুড়া নাই, কোনো তাড়াহুড়া নাই। দরকার হইলে 6টা ক্লাস আবার করো, 6টা ক্লাস আবার করো। তুমি এখনই হচ্ছে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে যাচ্ছ না, তুমি মাত্র কলেজে উঠো নাই, তাই না? তুমি দরকার হলে আবার ফার্স্ট ইয়ার করো, আবার ফার্স্ট ইয়ার করো, কোনো প্যারা নাই। বাট পড়ালেখা করতে হবে, পড়ালেখা ছাড়া যাইতে পারবা না কোনো জায়গায়। কথা বুঝছো? কোনো জায়গায় যেতে পারবা না পড়ালেখা ছাড়া। ক্লিয়ার? এইটা অসম্ভব সুন্দর একটা প্রশ্ন, এটা অনেকে পারছে, এটা দেখে আমার ভালো লাগতেছে। এটা অনেকে পারছে, এটা দেখে আমার ভালো লাগতেছে। দেখো, a stream of electrons from a heated filament was passed, মানে একটা গরম ফিলামেন্ট মানে তার থেকে ইলেকট্রন চলে গেল between two charged plates kept a potential difference VESU. ওকে ফাইন, মানে এখানে পটেনশিয়াল ডিফারেন্স কত দেওয়া আছে? ভি দেওয়া আছে। if E and M আর চার্জ এন্ড মাস, E হচ্ছে চার্জ এন্ড M হচ্ছে গিয়ে কি? মাস। আমি কিন্তু বাংলা তর্জমা করে দিচ্ছি, হ্যাঁ, of an electron respectively, then the value of h by lambda কি হবে? is given by h by lambda। এটা কি হবে? ওমা, এটা তো জানি না। না জানলে কোনো সমস্যা নাই, আস্তে আস্তে জানবা। এই, না জানলে কোনো সমস্যা নাই, আস্তে আস্তে জানবা। না জানলে কোনো সমস্যা নাই। h by lambda এর ভ্যালু চাইছে। এটা একটা ট্রিকি প্রশ্ন, এটা একটা ট্রিকি প্রশ্ন। কেন ভাই ট্রিকি প্রশ্ন কেন? দেখেন আসলে এটা অনেক ইজি 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 ইজি। প্রথম কথা হচ্ছে, মনে করো আমি তোমাকে বুঝাই, জিনিসটা এইভাবে বুঝাই। ইলেকট্রন পাস হইছে দুইটা প্লেটের মাঝখানে। দেখো কি বলছে? বিটুইন টু চার্জ প্লেটস। মনে করো এটা একটা প্লেট, ওকে, এই যে এই একটা প্লেট আর সেম এরকম আরেকটা প্লেট আছে, হ্যাঁ, এই যে দুইটা প্লেট, হ্যাঁ দুইটা প্লেট। ইলেকট্রন এখান থেকে এখানে গেছে, তার মানে একটা কাজ করতে হইছে না? ইলেকট্রনটা কাজ করতে হইছে না? হ্যাঁ ভাই কাজ করতে হইছে। তাহলে কাজ কি? মানে গতিশক্তি না কাজ? কাজ, কাজ কি বলতো? কাজ হচ্ছে গতিশক্তি। যে ইলেকট্রন যে গেল, কাজ মানে কি ভাইয়া? ভি ইন্টু কিউ কিনা? ভি ইন্টু কিউ কিনা? হ্যাঁ ভাইয়া ভি ইন্টু কিউ। মানে এই যে যেই 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 টাইপের চার্জটা এখান থেকে গেছে, এটা কি পটেনশিয়াল ডিফারেন্স আছে একটা ভি, আর তার চার্জ এখন এটা যদি ইলেকট্রন হয় তাহলে ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, ইলেকট্রনের চার্জ কি? ই, আর পটেনশিয়াল ডিফারেন্স। এটা কিন্তু তোমরা পড়ছো, এই স্থির তড়িতে ছোটবেলায় পড়ছিলা, স্থির তড়িতে পড়ছিলা ডব্লিউ ইকুয়াল ভি কিউ। ডব্লিউ ইকুয়াল কি পড়ছো? ডব্লিউ ইকুয়াল ভি কিউ পড়ছো কিনা? হ্যাঁ ভাই পড়ছো।
ডব্লিউ ইকুয়াল ভি কিউ, পড়ছি কিনা? হ্যাঁ ভাই পড়ছি। তাহলে ডব্লিউটাই কি আমার কাজ, মানে গতিশক্তি, ইলেকট্রনের যে কাজটা হয়েছে এটাই তো গতিশক্তি, রাইট? তার মানে ই কে ইকুয়াল কত বাবা? ই কে ইকুয়াল হচ্ছে এই যে পটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ। পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, ওরা বলে দিছে দেখো পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। ওকে ফাইন। আর কিউ, কিউ কি এখানে ইলেকট্রনের জন্য, এখানে কোন কণা মানে অতিবাহিত হচ্ছে? ইলেকট্রন, তার মানে ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তাহলে ই কে ইকুয়াল হচ্ছে ভিই। ই কে ইকুয়াল কি বলতো? ভিই, তাই কি না? ই কে ইকুয়াল ভিই। এবার আসো মজা করি, তোমার কাছে কি চাওয়া হয়েছে? এইচ বাই ল্যামডা চাওয়া হয়েছে কিনা? হ্যাঁ ভাই এইচ বাই ল্যামডা। দেখো তো তোমার কাছে এইচ বাই ল্যামডাটা কি পরিচিত লাগছে? হ্যাঁ ভাইয়া লাগতেছে না, কাছাকাছি লাগতেছে। আমরা কি শিখছি? ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি শিখছি কিনা? ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি শিখছি কিনা? ইয়েস। এখন চিন্তা করে দেখো, ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি শিখছো? হ্যাঁ শিখছি। তাহলে এইচ ইকুয়াল কত হবে বলো তো? এইচ ইকুয়াল সরি এম ভি ইকুয়াল কত হবে বলো তো? এইচ বাই ল্যামডা কিনা? হ্যাঁ ভাই এইচ বাই ল্যামডা। এই যে দেখো এইচ বাই ল্যামডা তোমার কাছে জিজ্ঞাসা করছে। ওকে ফাইন। এবার চিন্তা করো এম ভি মানে কি? পি কিনা? হ্যাঁ ভাই পি। এম ভি ইকুয়াল পি কিনা? হ্যাঁ ভাই পি। পি ইকুয়াল এইচ বাই ল্যামডা, রাইট? পি মানে কি? আমার মোমেন্টাম। তার মানে আমার এইচ বাই ল্যামডাটা জিজ্ঞাসা করছে, এইচ বাই ল্যামডাটা জিজ্ঞাসা করছে। ক্লিয়ার? এখন এইচ বাই ল্যামডা তো আর পি না, তাই না? এইচ বাই ল্যামডা হচ্ছে আমরা একটা সূত্র হিসেবে বানাইলাম। এখন এই যে ইলেকট্রনটা এক প্লেট থেকে আরেক প্লেটে গেছে, একটা কাজ করছে, এই কাজটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কি? ই ইকুয়াল ভিই দিয়ে। বাদ বাকি তোমার কাজ, মানে দেখো তো তোমরা সূত্রটা শিখছো কিনা, এই ছোটবেলা থেকে শিখছো কিনা? ই কে ইকুয়াল কি ভাইয়া? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি? ই কে ইকুয়াল পি স্কোয়ার বাই টুয়াইস এম। এই সূত্র কি শিখছি? হ্যাঁ ভাই শিখছি। ই কে ইকুয়াল কি? পি স্কোয়ার বাই টুয়াইস এম শিখছো কিনা ছোটবেলা থেকে? হ্যাঁ ভাই শিখছো। ওই যে এম ভি ডাবল করে আনো। দেখো এই পোলা পাইন, পড়ালেখা না করলে হবে না বাবা, বুঝতেছো না? পড়ালেখা না করলে হবে না, পড়ালেখা না করলে হবে না। দেখো এম একটা এক্সট্রা আনছি, তাহলে এম ভি হোল স্কোয়ার, তার মানে পি স্কোয়ার, যে পি ইকুয়াল এম ভি না? পি ইকুয়াল এম ভি, তাহলে পি স্কোয়ার 2m। তাহলে পি স্কোয়ার ইকুয়াল কি হবে? 2m ই কে। লেখা যায় কিনা? হ্যাঁ ভাই লেখা যায়। তাহলে এবার দেখো তো পি ইকুয়াল কি হবে? পি ইকুয়াল হবে √2m ই কে। এবার পি ইকুয়াল কি হবে? √2m ই কে মানে কি? ই কে মানে ভি কিউ, সরি ই কে মানে ভিই। এই যে ই কে মানে হচ্ছে ভি, ই কে মানে হচ্ছে ভি। দেখো ই কে মানে হচ্ছে ভিই, এই যে জায়গা থেকে আসবে। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো পি মানে কি? এই পি মানে কি রে ভাই? এই পি এর জায়গায় তুমি কি লিখতে পারো? পি এর জায়গায় এইচ বাই ল্যামডা লিখতে পারো কিনা? পি এর জায়গায় এইচ বাই ল্যামডা লিখতে পারো কিনা? ইয়েস। তাহলে এইচ বাই ল্যামডা ইকুয়াল কি হবে? এইচ বাই ল্যামডা ইকুয়াল হবে √2m ভিই, √2m ভিই। এটা সবাই পারে নাই, এটা সবাই পারে নাই, এটা না পারাই উচিত ধরলাম। এই প্রশ্নটা সবার না পারাই উচিত, কোনো সমস্যা নাই, সবার না পারাই উচিত, প্যারা নাই। ক্লিয়ার? ওকে ওকে। এই প্রশ্নটা হচ্ছে গিয়ে ইজি হয়েছে। ক্লিয়ার? ওকে ফাইন। যদি একটি ইলেকট্রনের ভর দ্বিগুণ করা হয়, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের নতুন ব্যাসার্ধ কি হবে? ভর দ্বিগুণ করছে, আচ্ছা ভরের সাথে তোমার ব্যাসার্ধের সম্পর্কটা কি? এটা তোমার বুঝতে হবে, তাই না? ভাইয়া ভরের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? ভাইয়া ভরের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? এটা খুব কমন সেন্স। দেখো মাথায় রাখবা, ভর আর ব্যাসার্ধ এখন চিন্তা করে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, যদি আমি তোমাকে এরকম বলি, জিনিসটা এরকম বলি যে সে দেখো ভিটা নিচে নামাই দিলাম, আর আরো নিচে নামাই দিলাম। একটা জিনিস চিন্তা করে দেখো, মনে করো হচ্ছে গিয়ে আমি এই বললাম তোমাকে এই জিনিসটা পুরা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এটা লিখতে পারি কিনা বলো? এটা লিখতে পারি কিনা? মানে এটা যদি পুরা ধ্রুবক হয়ে যায়, আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, ভর আর ব্যাসার্ধ কি হবে? একজন আরেকজনের ব্যস্তানুপাতিক হয়ে যাবে। ভর আর ব্যাসার্ধ কি হবে? একজন আরেকজনের ব্যস্তানুপাতিক হয়ে যাবে। তাহলে ভর দ্বিগুণ করা হয়েছে, খেয়াল করো, ভর যদি দ্বিগুণ করা হয় মানে ভর ব্যস্তানুপাতিক মানে কি? একজন যদি বাড়ে আরেকজন কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে ভর যদি দ্বিগুণ হয় আরেকজন কি হয়ে যাবে বলো তো? আরেকজন হয়ে যাবে অর্ধেক, আরেকজন কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। ভর দ্বিগুণ হইলে আরেকজন কি হয়ে যাবে? ভর দ্বিগুণ হইলে আরেকজন হয়ে যাবে অর্ধেক। ভর দ্বিগুণ হয়ে গেলে আর আরেকজন হয়ে যাবে অর্ধেক। এইভাবে তুমি চিন্তা করতে পারো। কিরকম? সে ভাই আমরা আর এর সূত্রটা চিনি কিনা? হ্যাঁ ভাই চিনি। দেখো n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m z e স্কয়ার। ভালো করে তাকাও,
তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এটা বাদ এনাম ভাই আপনি বেগটারও কনস্ট্যান্ট বানাই দিলেন, ওকে ভাই মানলাম না, ওকে ফাইন মাইনো না, তুমি এই জিনিসটা মাইনো না, কোনো সমস্যা নাই, এটা মানলাম না, আমি তোমার পরিচিত সূত্র দিয়ে আগে করাইলাম, আচ্ছা ফাইন, মানে এম আর যে একজন আরেকজনের ব্যস্তানুপাতিক এটা বোঝানোর ট্রাই করতেছি। এবার দেখো আর কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, এম কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, দেখো আর এই জায়গায় এম এই জায়গায়। এখন চিন্তা করো এন কি শক্তি স্তর, একই শক্তি স্তর কিনা, যদি ইলেকট্রনের ভর দ্বিগুণ করা হয় মানে ওর এমটাকে ডাবল করা হয়েছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের নতুন ব্যাসার্ধ, মানে কক্ষপথ কিন্তু সেম, প্রথম কক্ষপথের নতুন ব্যাসার্ধ মানে কক্ষপথ আগেরটাই আছে, কক্ষপথ আগেরটাই আছে, ওকে 4π² জেড, জেড মানে হাইড্রোজেন, হাইড্রোজেন আগেও ছিল এখনো আছে, ই স্কয়ার তো ধ্রুবক, তার মানে চিন্তা করে দেখো আমি এই জায়গা থেকেও বলতে পারি কি আর এম কি পরস্পরের, আর এম কি পরস্পরের ব্যস্তানুপাতিক, বলা যায় কি না, বলা যায়। যদি 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 ভাইয়া পরমাণু সেম থাকে মানে হাইড্রোজেন হাইড্রোজেনই থাকে, জেড কনস্ট্যান্ট থাকে, যদি শক্তি স্তর সেম থাকে, যদি শক্তি স্তরও সেম থাকে, জেড আর এন যদি কনস্ট্যান্ট থাকে মানে ওই যে হাইড্রোজেন পরমাণুই, হাইড্রোজেন পরমাণুর নতুন ব্যাসার্ধ মানে কি হাইড্রোজেন পরমাণু আগেও ছিল এখনো আছে মানে জেড আগেরটাই আছে, প্রথম কক্ষপথের নতুন ব্যাসার্ধ মানে প্রথম কক্ষপথের আগের ব্যাসার্ধ কি ছিল আর এখনের ব্যাসার্ধ কি, তার মানে এন ও ফিক্সড, তাহলে জেড আর এন যদি কনস্ট্যান্ট থাকে আর এম এর কি হবে বলতো ব্যস্তানুপাতিক হবে, তাহলে আর তুমি যদি এম ডাবল করো আর হয়ে যাবে হাফ, আবার আর যদি দ্বিগুণ করো তাহলে এম হয়ে যাবে হাফ, এখানে এম দ্বিগুণ করা হয়েছে মানে ভর দ্বিগুণ করা হয়েছে, তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাবে অর্ধেক, তাহলে আগের ব্যাসার্ধ কত ছিল 0.53, তাহলে এখনের ব্যাসার্ধ কি হবে মানে এটা হচ্ছে আমাদের R1, তাহলে R2 কি হবে বলতো, R2 হবে R1/2, তাহলে 0.53 ডিভাইডেড বাই 2, এখান থেকে যে অ্যান্সার আসবে 53 অর্ধেক কত বলতো 26.5, 26 মানে 0.265, দ্যাটস ইট, 0.265 এখান থেকে অ্যান্সার আসবে। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, ওকে ওই কক্ষপথের ইলেকট্রনের গতিশক্তি কত, ই জিজ্ঞাসা করেছে, কি জিজ্ঞাসা করেছে, ই জিজ্ঞাসা করেছে, ই কে জিজ্ঞাসা করেছে, তাহলে এটা কিভাবে করব, এটা অনেক সহজ, এই খেয়াল করো প্রশ্ন কিন্তু বেশি সহজ না, একটু কঠিন, ওকে একটু কঠিন। দেখো তোমার কাছে দিয়ে দিছে আর, তোমার কাছে দিয়ে দিছে, তোমাকে চাইছে হচ্ছে ই কে, তাহলে এখন ই এর জায়গাতে আমার কি বসাইতে হবে দেখো তো, হাফ এম ভি স্কয়ার, রাইট, আমরা তো একটু জানি, এখন ভি এর জায়গা জানি না তো ভাই 8.5 মানে আর দেওয়া আছে, এখন আর কোন জায়গা থেকে আনবো, কোনো সমস্যা নেই, দেখো তো আমরা কি জানি, NH/2 পাই আমার লিখতে পারি কিনা, MVR = NH/2 পাই, তাহলে V = NH/2 পাই আমার, ওকে তাহলে ভি এর জায়গায় কি লিখতে পারবো, ভি এর জায়গায় লিখতে পারবো এই যেটা, ক্লিয়ার, দেখো ওই যে ভি স্কয়ার কিন্তু ভি স্কয়ার কিন্তু ভি স্কয়ার সব স্কয়ার হয়ে গেছে, 4π² m² r², ওকে এই এম আর এম স্কয়ার কাটাকাটি গেলে নিচে একটা এম থাকে, 4 আর 2 মানে হ্যাঁ 8 হয়ে যায়, ক্লিয়ার, ওকে দ্যাটস ইট। এখান থেকে তুমি এখন অ্যান্সারটা বের করবা, এখান থেকে অ্যান্সার বের হবে, এখান থেকে যা বসাবা, যেমন এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত দেওয়া আছে, এন এর ভ্যালু চতুর্থ কক্ষপথ 4, এইচ এর ভ্যালু তুমি জানো, পাই জানো, এম জানো, আর কত জানো, এম হচ্ছে ইলেকট্রনের ভর, হ্যাঁ এটা কি ইলেকট্রনের ভর, আর কত, আর হচ্ছে 8.5 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম কিন্তু বসানো যাবে না বুঝছো, অ্যাংস্ট্রম কিন্তু বসাইতে পারবা না, তোমার 10⁻⁻10 বসাইতে হবে, মানে মিটারে নিতে হবে তাই না, অ্যাংস্ট্রম তো বসানো যায় না, 10⁻⁻10 স্কয়ার করে দিবা, এখান থেকে অ্যান্সার আসবে, যা অ্যান্সার আসবে তাই, এখান থেকে যা অ্যান্সার আসবে তাই, বুঝা গেছে, বুঝা গেছে, এখান থেকে অ্যান্সার আসবে এটা, এটা আসবে অ্যান্সার, তুমি বের করলে বুঝে যাবা, ক্লিয়ার, তো পারতে হবে, হ্যাঁ পারতে হবে, প্রশ্নগুলো কিন্তু আমি করাই দিচ্ছি, কেন করাই দিচ্ছি, এটাকে কেন আমি একটা ক্লাস হিসেবে নিলাম বলো তো, আমি কিন্তু একবারও লেকচার 7 কথার উল্লেখ করি নাই, বাট আমি তোমাকে প্রত্যেকটা 20টা প্রশ্ন দিছি, 20টা প্রশ্ন সলভ করাই দিচ্ছি, কারণ আমার মনে হয়েছে এই প্রশ্নগুলা বেশ সুন্দর, এই প্রশ্নগুলো যে করবে তার একদম বেসিক থেকে সব ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিস লেভেলটাও বেড়ে যাবে, কথা বোঝা গেছে, ওকে তারপর আসো, হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় বোর কক্ষপথে শক্তির পার্থক্য কত, ভাই সবসময় মাথায় রাখবা উচ্চ শক্তি স্তর এটা কিন্তু শক্তি বেশি, মনে করো এটা E1, এটা N1, এটা N2, এটা N3, হ্যাঁ কার শক্তি বেশি বলতো, E1 থেকে E2 এর শক্তি বেশি, E3 এর শক্তি আরো বেশি,
এটা এটা কিন্তু অলওয়েজ মনে রাখবা, হ্যাঁ এটা কিন্তু অলওয়েজ মনে রাখবা, সবসময় কিন্তু উচ্চ শক্তি স্তরে শক্তি বেশি থাকে। উচ্চ শক্তি স্তর থেকে শক্তি মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে শক্তি কি সবসময় বেশি। তার মানে শক্তির পার্থক্য জিজ্ঞাসা করছে, তার মানে ডেল ই, তাহলে প্রথম ও দ্বিতীয় শক্তি স্তর, দ্যাট মিন্স এটা কি হবে, বড়টা মাইনাস ছোটটা, ইটু মাইনাস ই ওয়ান। এখন ইটু কত আমি জানি না, না জানার কি আছে, ইটু কেমনে বের করে, ই ওয়ান, এটা কিন্তু হাইড্রোজেনের, খেয়াল করো, খেয়াল করো, মজা আছে কিন্তু, হ্যাঁ মজা আছে, এটা হচ্ছে ই ওয়ান। এবার তুমি কি শিখছো, জেড স্কয়ার বাই এন স্কয়ার শিখছো কিনা, হ্যাঁ ভাই জেড স্কয়ার বাই এন স্কয়ার, এন কত 2, দেখো ই2 মানে কি ই1 ইনটু জেড স্কয়ার বাই এন স্কয়ার কিনা, এখন জেড কার হাইড্রোজেনের, তাই 1, কোনো প্যারা নাই, আর ই1 তো ই1, ই1 কি ই1, রাইট, তাহলে ই1 কমন মুখে মুখে করা যায় তাই না, ই1 কমন নিলে 1 মাইনাস 2 স্কয়ার, 2 স্কয়ার কত 4, আর জেড স্কয়ার মানে 1 স্কয়ার, তাহলে ই1 কত, এন কত আসবে 4 মাইনাস 3/4, ই1 কত 13/6 তাই না, 13/6, তাহলে 4 13/6 কত আসবে বলো তো, তাহলে 13.6/4 ইন্টু 3, 10.2 আসবে, 10.2 আসবে এখান থেকে অ্যান্সার, হ্যাঁ 10.2 আসবে, ক্লিয়ার, 10.2 আসবে। ভাই নেগেটিভ সাইনটা যে থেকে যায় কোনো সমস্যা নাই, দেখাচ্ছি নেগেটিভ সাইনটাও দেখাই দিচ্ছি, দেখো তোমার নেগেটিভ সাইন নিয়ে যদি কোনো প্যারা থাকে কোনো সমস্যা নেই, দেখো ভালো করে দেখো, 13.6/4 কত আসে, মাইনাস 3.4, বুঝো মাইনাস ই1 মানে 13.6, এই মাইনাস 13.6 একবারে করছি তো তাই হয়তো, দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে 13.6 থেকে মাইনাস 3.4 বাদ দিলে কত থাকে, 10.2 থাকে। ওকে ডান, বলো কেমন লাগছে, বলো কেমন লাগছে বলো, আরস বা ঢাকা শহর বলো, বলো আরস বা ঢাকা শহর, ওকে তাহলে ফার্স্ট হইছে কে, ফার্স্ট হইছে হচ্ছে গিয়ে অনন্যা, হ্যাঁ ফার্স্ট হইছে অনন্যা, ফার্স্ট হইছে হচ্ছে অনন্যা ভৌমিক, ক্লিয়ার, আর অনন্যা, তারপরে সামির, আজুবা, ওয়াহিদুল, শিবলি, নাবিল, ফয়সাল, আতিকা, এই জায়গায় নাম্বার দেওয়া আছে 20-এর মধ্যে, এন্ড পুরা 20টা প্রশ্ন ভাইয়া সলভ করাই দিলাম, পুরা 20টা প্রশ্ন ভাইয়া সলভ করাই দিলাম, খুবই 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 কিন্তু খুবই কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন ছিল, খুবই সুন্দর সুন্দর প্রশ্ন ছিল। ওকে সো আমার মনে হয় না যে আর কারো কোনো সমস্যা আছে এখানে, ক্লিয়ার। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে কি এই প্রশ্নগুলো বারবার বারবার সলভ করা, বারবার সলভ করা, যেখান থেকে যত টাইপের কঠিন প্রশ্ন দেখ, আমাদের চেয়ে কঠিন প্রশ্ন কেউ সলভ করাবে না ভাই। ওকে সো প্যারা খাওয়ার কোনো কারণ নেই, আমার মনে হয় এই ক্লাসটা সবার জন্য উপকারী ছিল, লেকচার 7 এর চেয়ে এই ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, রাইট। ওকে সো ওকে আমার মনে হয় ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকবে, দেখাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।